যে মোটিভেশনের অভাব এবং আমার আর্কিটেকচারাল জার্নিটা কন্টিনিউ করার জন্য আমার ডিরেকশনের অভাব। সব থেকে বেশি সংখ্যক স্টুডেন্ট আসলে যেখানে যে অপশনটাকে সিলেক্ট করে সেটা হচ্ছে মোটিভেশন এবং ডিরেকশনের এই জায়গাটা। এর পরবর্তীতেই আছে হচ্ছে ওভার থিঙ্কিং এবং ইমপারফেকশন অথবা যে এক্সপেকটেশন অফ পারফেকশন। আমাকে পারফেক্ট কাজ করতে হবে, এই জন্য আমি ওভার থিঙ্ক করতেছি আমার কাজের পিছনে এবং আমার টাইমটা ক্লিয়ার হচ্ছে। এটাকে তোমরা অনেকে দায়ী করছো। এরপরে চিন্তার পরের চিন্তায় আছে যে আমাদের যে এক্সিডেন্টাল টাইম আমরা বেঁচে যাচ্ছে, বা আমরা যে এক্সিডেন্টাল টাইম বলছি এটাকে, যে আমাদের 4 মাসের সেমিস্টার ক্লোজ হওয়ার কথা ছিল 4 মাস বা 6 মাসে, সেই সেমিস্টারটা আমাদের শেষ হচ্ছে প্রায় 8 মাস 9 মাস কখন 10 মাস। এই যে এক্সট্রা টাইমটা পেলাম 4 মাস, এই 4 মাস টাইমটাকে আমরা বলছি এক্সিডেন্টাল টাইম। তো এই এক্সিডেন্টাল টাইমটা কি করবো আসলে? পড়াশোনা করবো, ঘুরে বেড়াবো, বসে দুশ্চিন্তা করবো, হয়তো জানি না। এই কারণে অধিকাংশ লোক তোমরা প্রায় দেখো 21.1% লোক তোমরা আসলে এটাকে হাইলাইট করছে যে এই জায়গাটা নিয়ে কাজ করা দরকার, বা এই জায়গাটা আমরা আসলে জানি না কি হবে। এরপর পর্যায়ক্রমে আছে আমাদের যে আমরা প্রচুর সময় ব্যয় করছি আসলে আমাদের ফিউচার প্ল্যানিং নিয়ে, আমাদের রিলেশনশিপ মেনটেন করার জন্য, অথবা আমার ফ্যামিলি রেসপন্সিবিলিটি পালন করার জন্য। এই টাইপের অনেক রকমের স্ট্রেস আসলে আমার উপর দিয়ে যাচ্ছে, এটা তোমরা অনেকেই মেনশন করছো। আরেকটা ধরুন তোমরা বলছো যে তোমাদের একটা টাস্ক দিলে সেই কাজটা আসলে করতে দেরি হওয়ার পিছনে কিছু কারণ থাকে হয়তো, এবং তার জন্য মেজর কারণ হচ্ছে প্রোক্রাস্টিনেশন, অলসতা যেটা বলি। অলসতা ঠিক না, প্রোক্রাস্টিনেশন আর লেজিনেসের ভিতরে পার্থক্য আছে। লেজিনেস মানে তুমি কাজটা করতে চাও না, আর প্রোক্রাস্টিনেশন মানে কাজটা করতে চাই কিন্তু আজকে না, কালকে করবো, এটা হচ্ছে প্রোক্রাস্টিনেশন। তাহলে এই প্রোক্রাস্টিনেশনের কারণে তুমি আসলে ডেডলাইনকে মিট করতে পারতেছো না, অথবা ডেডলাইন থেকে তুমি সবসময় দূরে সরে যাচ্ছ। তো কন্টিনিউয়াস তোমার ডেডলাইন এক্সটেনশনের ভিতর দিয়ে যেতে হচ্ছে, এবং এটাই তোমার লাইফকে কমপ্লিকেটেড করে তুলতেছে। এটা তোমরা বলতে, তোমরা এটা অনেকেই এই জিনিসটা মেনশন করছো। তারপরে কিছু মানুষ বলছে শরীরের কথা, আমাদের স্বাস্থ্যের কথা, আমাদের ব্যাড লাইফস্টাইলের কথা, আমাদের ডিসিপ্লিন লাইফস্টাইলের যে বিষয়টা, সেই বিষয়টা তোমরা উল্লেখ করছো। আচ্ছা, আমাদের কারণ কি আমি তো এই সকল বিষয় আসলে একটা সেশনে এবং 10-15 মিনিট বা আমাদের অল্প টাইমের ভিতরে কভার করা আসলে সম্ভব নয়। তো এই কারণে আমরা যেটা চিন্তা করলাম যে আমরা মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিং ফ্যাক্টর যেটা কিনা তোমার লাইফকে কমপ্লিকেটেড করে তুলতে যাচ্ছে, আমরা শুধুমাত্র আজকে সেই বিষয়টার উপরে আলোকপাত করব, এবং আর বাকি যে টপিকগুলো আছে সেগুলো পর্যায়ক্রমে অন্য সেশনে হয়তো বা এই সেশনের সিকুয়েল হিসেবে, লাইফ হ্যাক্সের সিকুয়েল হিসেবে আমরা হয়তো বা পরবর্তী দিনে কন্টিনিউ করব। এখানে দেখো আমি দুইটা শব্দকে যদি হাইলাইট করি, এখানে দুটো শব্দ দেখা যাচ্ছে। মানে ফার্স্ট প্রবলেমের ভিতরে দুটো কিওয়ার্ড ঢোকানো, একটা হচ্ছে মোটিভেশন, একটা হচ্ছে ডিরেকশন। এই দুটো পার্থক্যকে অনুধাবন করতে পারি। আর তুমি খুবই মোটিভেটেড হইলা, তোমার ডিরেকশন যদি সঠিক না হয় তোমার কাজটা নাও হতে পারে। আবার দেখা গেল তোমার ডিরেকশন আছে ভালো, কিন্তু তুমি কাজ করার জন্য মোটিভেটেড হতে পারছো না, তাহলেও প্রবলেম। তাহলে দুটো কিন্তু এক জিনিস না। এই কারণে আবার এই দুটো জিনিসকে একই সেন্টেন্সে রাখা হয়েছে এই কারণে, কারণ এটা দুটার ইম্প্যাক্ট আসলে একই, তোমার লাইফকে আসলে কমপ্লিকেটেড করে চলে আসবে। এবার এটার ক্ষেত্রে দেখো যে স্টুডেন্ট হিসেবে যদি আমরা অনেকেই চিন্তা করি যে কার কাছে কোনটা প্রায়োরিটি পাবে। কারোর কাছে মনে হতে পারে যে আমি খুবই মোটিভেটেড, আমি আর্কিটেকচার নিয়ে খুবই প্যাশনেট, আর্কিটেকচার জার্নিটা আমি করতে চাই, কিন্তু আমার ডিরেকশন পাচ্ছি না আসলে। তার কাছে ডিরেকশনটা কিন্তু ইম্পর্টেন্ট। আমার কারোর কাছে মনে হতে পারে যে আমার সঠিক ডিরেকশন আমি জানি কিভাবে কি করতে হবে, কিন্তু আমি কাজ করতে কেন জানি মোটিভেট করতে পারছি না। তার কাছে মোটিভেশনটা হচ্ছে ইম্পর্টেন্ট। এই জন্য এটাকে আমি ভেঙে সিদ্ধান্ত, আমরা মানে যখন এটাকে আমরা আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছি, তখন এটাকে ভেঙে আলোচনা করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। দেখা যাক। শুরুতে যদি মোটিভেশন নিয়ে যদি চিন্তা করি যে
তোমরা এই কোশ্চেনটা কেন করলো? আমি এটাই ভাবতেছিলাম যে এটাতে এত ভোট দেওয়ার কারণ কি, যে মোটিভেশন কেন এত হাইলাইট করলাম। এটার কারণ হতে পারে যে মোটিভেশন কি এটা হয়তো আমি জানি না, অথবা যে কেন আমাদের মোটিভেশন প্রয়োজন এটা হয়তো জানি না, অথবা যে কি আসলে আমাদেরকে মোটিভেট করে, আমাদেরকে কি মোটিভেট করে আসলে। এবং এই আমরা যখন মোটিভেটেড হই তখন আমরা কি করি, এরকম কয়েকটা প্রশ্ন জাগে যে আমি মোটিভেটেড, খুবই মোটিভেটেড, বাট আমি মোটিভেশনটা ইউজ করবো কিভাবে, কিংবা এই মোটিভেশন আসলে কিভাবে কাজ করে এটা আমরা অনেক সময় ভুলে যাই। তা এর জন্য হাজার হাজার ডকুমেন্টারি আছে, হাজার হাজার বই লেখা হয়েছে এই মোটিভেটেড থাকার জন্য, মোটিভেশন নিয়ে প্রচুর স্পিচ আছে, অনেক কিছু তোমরা দেখতে পারো। এটা একটা সাগরের মতো, বা এই সমস্ত তথ্য থেকে এত কিছু দিকে যাবো না, শুধুমাত্র একটা স্ট্র্যাটেজি নিয়ে আজকে আলোচনা করবো। যেহেতু আমাদের সময় কম, অল্প সময় আমরা মোটিভেটেড এবং মোটিভেশন নিয়ে হয়তো, এবং কিভাবে মোটিভেশনকে ইউজ করে আমরা সামনে আগাতে পারি, এটা নিয়ে একটা স্ট্র্যাটেজি, একটা টুলস বা একটা হ্যাকস নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আচ্ছা, এর আগে একটু আমার মনে হয় একটু কনসেন্ট্রেশন প্রয়োজন। মানে এটা ছোট্ট একটা ক্লিপ দেখবো আমরা, হয়তো একটা ভিডিও ক্লিপস দেখবো, যেখানে আমরা দেখতে পাবো একজন প্রেসিডেন্ট সেই দেশের একজন ফুটবল রাগবি প্লেয়ার আর কি, তার কোচ আর কি, তার সঙ্গে যখন কমিউনিকেট করতেছে, তখন কথা বলতেছে, তখন সেই প্রেসিডেন্ট এবং কোচ মানে দুজনে কিন্তু লিডার, একজন দেশের লিডার, একজন দলের লিডার। দুজনের কনভারসেশনের মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি, ক্যান্সেল শুনতে হবে হয়তো, বা এই কনভারসেশন থেকে দেখে আমরা ফিগার আউট করতে পারি কিনা যে আসলে মানুষ কিসে মোটিভেট হয়, কিভাবে আসলে আমার মোটিভেশনটা আসলে কাজ করে, বা আরেকজনকে মোটিভেট করতে হলে আমাকে কি করা প্রয়োজন। জাস্ট আমরা এক মিনিটের একটা ক্লিপ দেখবো। Us many things, including rugby, but afternoon tea, that is the greatest. Here we are. Thank you, sir. You have a very difficult job. I do. I have a trading business. Captain of the Springboks, a very difficult job. Well, not compared to yours, Mr. President. Well, no one is trying to tear my head off while I'm doing mine. Yes, sir. Tell me, Francois, what is your philosophy on leadership? How do you inspire your team to do their best? By example. I've always thought to lead by example, sir. Well, that is right. That is exactly right. But how to get them to be better than they think they can be? আমি একটু ইন্টারাক্ট করি মাস্টার, ভিডিও মাস্টার। এখানে প্রেসিডেন্ট জিজ্ঞেস করলো যে তুমি কিভাবে তোমার টিমকে মোটিভেট করো, উনি কি উত্তর দিলেন? বাই এক্সাম্পল। উনি বলছে আমি আমার টিমকে সবসময় এক্সাম্পল দিয়ে মোটিভেট করার চেষ্টা করি। এরপরে That is very difficult, I find. Inspiration, perhaps. How do we inspire ourselves to greatness when nothing less will do? How do we inspire everyone around us? I sometimes think it is by using the work of others. On Robben Island, when things got very bad, I found... এখানে এই কথা রাখি, এর পরের অংশ একটু পরে দেখবো। লাস্টে উনি কি বললেন যে ঠিক আছে তুমি ইন্সপায়ার করার জন্য এক্সাম্পল ব্যবহার করতে পারো, কিন্তু ওনার পার্সোনাল অপিনিয়ন বললো যে একটা মানুষ যখন গ্রেটনেসের দিকে অ্যাচিভ করতে চায়, এবং একটা মানুষ যখন জানে না তার ভিতরে আসলে কি আছে, সে যতটুকু চিন্তা করে নিজেকে, তার থেকে যে সে আরো কত কিছু পোটেনশিয়াল আছে, এটাকে বের করে আনার জন্য তুমি কিভাবে মোটিভেট করবা। তখন উনি সাজেশন দিচ্ছে এটা হচ্ছে আদার্স ওয়ার্ক। মানে তুমি যে ফিল্ডে আছো, তুমি যে কাজের সাথে জড়িত, তোমার সমসাময়িক সময় তোমার সাথে কানেক্টেড পার্সন যারা আছে, বা আদার্স ওয়ার্ককে যদি তুমি আসলে কম্পেয়ার করে বা তাদের সাথে উপস্থাপন করতে পারো, তাহলে এটা অনেক বেশি মোটিভেশন হিসেবে কাজ করতে পারে।
মানে এক্সাম্পল সবসময় যে কোনো এক্সাম্পল না, এটা খুবই কানেক্টেড হতে হবে তোমার পার্টিকুলার ফিল্ড বা এরকম একটা জায়গার সাথে। এই জায়গাটা উনি কি করতে চাইছেন। আচ্ছা, এরপর যখন নেক্সট স্লাইডে যাই, English have given us many things. এর মানে উনি যেটা বলতে চাচ্ছেন যে এক্সাম্পল অথবা আদার ওয়ার্ডস ক্যান ইন্সপায়ার অর মোটিভেট আস। এটা কি তোমরা অ্যাকনলেজ করো তো? আর্কিটেকচার যদি তুমি যে বললা, যারা তোমরা কোশ্চেন ফিল আপ করছো যে আমি আসলে ল্যাক অফ মোটিভেশনে ভুগতেছি, তার মানে তুমি আসলে তোমার সোর্স অফ মোটিভেশন, সোর্স অফ ইন্সপিরেশন বা মোটিভেট লস্ট হয়ে গেছে। তার মানে তোমার মোটিভেট হওয়ার আসলে সোর্স কি, তুমি তার কাছ থেকে মোটিভেট হও। ভাবছো যে আমি আসলে মোটিভেশন কার কাছে চাই, কে আমাকে মোটিভেট করছে, আমি কার কাছে মোটিভেশনের জন্য যাই, অথবা আমাকে কি মোটিভেট করে, হোয়াট এখানে আছে একটা কোশ্চেন আছে, হোয়াট মোটিভেট মি, অথবা হচ্ছে আমি কে আমাকে, হু আসলে আমাকে মোটিভেট করে। এখানে আমরা যদি উদাহরণ দেখি, খেয়াল করো, আর এই বিল্ডিংটা সবাই চিনি না আমরা, পরিচয় করার কিছু নাই, একটা বিখ্যাত একটা বিল্ডিং, নাম মেনে না মেনে। এই বিল্ডিংটার নাম জানি আমরা, এটা জানা উচিত না, এটা খুব জনপ্রিয় একটা প্রজেক্ট। তবে এটা জনপ্রিয় হওয়ার পিছনে অনেক কারণ। আমি আর্টডেলির পেজটা স্ন্যাপশট এখানে দিলাম, মানে আর্টডেলিতে এটা খুব জনপ্রিয় এবং এটা খুবই বিউটিফুল একটা সাইটে কিন্তু কনস্ট্রাক্টেড হয়েছে সমুদ্রের পাশে। এবার আমরা আসলে একটা ড্রিম প্রজেক্ট যেভাবে দেখি না, পাশে সমুদ্র থাকবে, রোডস থাকবে, সব থেকে ম্যাক্সিমাম ভিজিবিলিটি থাকবে প্রজেক্টে, এবং কনসেপচুয়াল ড্রয়িং থাকবে, আর্কিটেকচারাল চ্যালেঞ্জ, স্ট্রাকচারাল চ্যালেঞ্জ, যত রকম বিষয় চিন্তা করা সম্ভব একটা প্রজেক্টে, সবই প্রজেক্টে আছে। স্ট্রাকচারাল চ্যালেঞ্জ দেখো এখানে, অথচ এই বিল্ডিংটা তৈরি হয়েছে 1967 সালে, অনেক আগে, মানে সংসদ ভবন যখন তৈরি হচ্ছে এরকম একটা সময়, তখন স্ট্রাকচারাল চ্যালেঞ্জ কিন্তু বিল্ডিং আছে। আচ্ছা, তাহলে দেখো এই বিল্ডিংটা কে তৈরি করছে, একজন বুড়ো আর্কিটেক্ট মনে হচ্ছে, দেখো একজন চুলপাতা ভদ্রলোক মনে হচ্ছে না আর্কিটেক্ট। আমি যেহেতু বিল্ডিং এর পাশে ছবি রাখছি আর্কিটেক্টের, তার মানে ইনি একজন খুবই এক্সপেরিয়েন্স আর্কিটেক্ট এই বিল্ডিংটা ডিজাইন করছে, তার মানে এত বড় স্ট্রাকচারাল চ্যালেঞ্জ ডিজাইন করা কি সম্ভব? তুমি চিন্তা করে দেখো, এই যে এই প্রতিটা ব্লককে আসলে ক্রেন দিয়ে উঠায় নিয়ে আসলে মডুলার সিস্টেমে ডিজাইন করতে হচ্ছে, যেটা আমরা কিছু স্টুডিওতে এখনো প্র্যাকটিস করতে ভয় পাই। এটা 1967 সালে এই জিনিস প্র্যাকটিস করে কনস্ট্রাকশন হয়ে গেল। এখন সব থেকে আমি কেন দেখাচ্ছি এটা এই কেসটাকে পার্টিকুলারলি সিলেক্ট করার কারণ হচ্ছে গিয়ে, তোমরা কোশ্চেন করো এটা যখন ডিজাইন করা হচ্ছে সে কে এটা ডিজাইন করলো, এই ভদ্রলোক ডিজাইন করছে তো আর্কিটেক্ট। উনি কি এই বয়সে এই বিল্ডিংটা কি করলেন, কনস্ট্রাকশন করলেন, এটা করছেন এই বয়সে 23 থেকে 26 বছর বয়স। এরকম সময় এই বিল্ডিং এর কনস্ট্রাকশনের ডিরেক্টর ছিলেন উনি, কিভাবে সম্ভব হলো? এটা হচ্ছে কাহিনী। মানে আমরা আসলে গল্প পড়তে ভুলে গেছি, আমরা কেস দেখি, ছবি দেখি, আসলে কেসের গল্প, কেস একটা স্টাডি করতে ভুলে যাই। কে ডিজাইনার, এটা কিভাবে ডিজাইন হলো, এর ভিতরে ডিপ ডাউন করে তোমরা যারা সিনিয়র আছো তারা হয়তো এটা সম্পর্কে গল্পটা জানো, যারা জানো না তাদের জন্য গল্পটা করছি। আর এটা আসলে কোনো ডিজাইন প্রজেক্ট ছিল না, এটা একটা থিসিস প্রজেক্ট। এই আর্কিটেক্ট উনি যখন 23 বছর বয়সে ম্যাকগিল ইউনিভার্সিটিতে উনি যখন মাস্টার্স করতেছেন, তখন এটা ছিল তার মাস্টার্স প্রজেক্ট। উনি ওখানে মাস্টার্সের এক্সারসাইজ হিসেবে মডুলার আর্কিটেকচার, অনেক রকমের কনসেপচুয়াল স্ট্রাকচার থেকে শুরু করে স্পেস এবং ইন্ডিজিনাস আর্কিটেকচার সব কিছুকে এমন করে প্রজেক্টটা ডিজাইন করছিলেন। এবং একটা কনসেপচুয়াল একটা পাহাড়ের মতো দেখতে হবে, অনেক রকম কনসেপচুয়াল প্লাস স্ট্রাকচারাল চ্যালেঞ্জ ছিল এই বিল্ডিংটা। উনি যখন এই বিল্ডিংটা কম্পিটিশনের জন্য সাবমিট করলেন, তখন এটা রিজেক্ট হলো, বেস্ট থিসিস অ্যাওয়ার্ড পায়নি এই প্রজেক্ট। তখন উনি কি হলো, উনি এটাকে খুব একটা অরিট ছিলেন না, উনি বের হয়ে গেলেন, গিয়ে লুয়েকের সাথে কাজ করা শুরু করলেন। 1 বছর পরে ওনাদের সুপারভাইজার ছিলেন, উনি ওকে ফোন দিলেন, উনি বললেন যে তোমার প্রজেক্টটা আমরা বিল্ড করতে চাই, থিসিস প্রজেক্ট বিল্ড করতে চাই, তুমি এটার মাস্টার প্ল্যান রেডি করো। তখন লুয়েকের কাছ থেকে উনি চলে এসে ওনাকে প্রজেক্ট ডিরেক্টর করা হলো এবং সেই প্রজেক্টের
উনি ডিটেইল ড্রয়িং করলেন, রিভাইজ করলেন, করে এই জিনিস কিন্তু কনস্ট্রাকশন হয়ে গেল হুবহু যেটা ডিজাইন করছিলেন, এবং সমস্ত রকমের লিমিটেশন, সোর্স অফ ইনোভেশন যা সব কিছু এখানে কিন্তু অ্যাচিভ করা হলো। বয়স তখন 26 বছর, তো আমাদের বয়সের কাছাকাছি না। তাহলে পোটেনশিয়ালিটি নিয়ে কিন্তু কোশ্চেন থাকার কথা না। বয়স হিসেবে পোটেনশিয়াল এনাফ আমার এনাফ পোটেনশিয়ালিটি আমাদের আছে, এনাফ এক্সপিরিয়েন্স হয়তো নাই, কিন্তু পোটেনশিয়ালিটি কিন্তু আছে, সুযোগও হয়তো আছে। এখন এবার আমরা কথা বলছিলাম মোটিভেশন নিয়ে। মোটিভেশন আসে কিভাবে? এবার কথা হচ্ছে এই আর্কিটেক্টের কাজ তো তোমার মতো আরো অনেকে স্টাডি করে, রিভিউ করে। এরকম আরেক ভদ্রলোক এই কাজটা দেখেছে, তোমাদের মতো ইয়াং একজন আর্কিটেক্ট, এই ভদ্রলোক এই কাজটা দেখলো, তোমাদের বয়সে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে মোশের এই কাজগুলো স্টাডি করে ফেললো। স্টাডি করে এমন ইন্সপায়ার্ড হলো, এমন মোটিভেট হলো, 31 বছর বয়স দিয়ে বিগ ফর্ম করলো। বিগ কিন্তু জানো তোমরা, এটা একটা ফার্ম, কনস্ট্রাকশন ফার্ম, যেটা রিনাউন্ড ওয়ার্ল্ডের রিনাউন্ড ফার্মগুলোর ভিতরে একটা। 26 বছর বয়সের তরুণের কাজ দেখে আরেকজন তরুণ সে ইন্সপায়ার্ড হলো, মোটিভেটেড হলো, সে 31 বছর বয়সে গিয়ে ফার্মটা তৈরি করলো। মাঝখানে কিন্তু বয়সের ডিফারেন্স কিন্তু অনেক। 2005 সালে বিগ ফর্ম করতেছে, আর এই বিল্ডিং তৈরি হচ্ছে 67 বছর আগে, মানে 1967 সালে, প্রায় 40 বছর আগে। তার মানে এর একটা মেসেজ হচ্ছে যে মোটিভেশনটা যে ইনস্ট্যান্ট কাজে লাগাইতে হবে এরকম না। মোটিভেশন একটা জিয়ে রাখার জিনিস। এটা যদি ইনার মোটিভেশন হয়, সেটা অনেক দিন পরে রিফ্লেকশন আসতে পারে। মোটিভেশনটা আমি কিভাবে ইউজ করতে, সেটা হচ্ছে পয়েন্ট। এবং এই ফলশ্রুতিতে উনি কি করলেন, দেখো ওই একই জিনিস, ওনার যে কনসেপ্ট, সিমিলার মানে কনসেপ্টের এত মিল। তোমরা এখন বললো যে ওনার প্রজেক্ট হয়তো উনি কপি করে উনি হয়তো কাজ করছে। এখানে যে কপি আর ইন্সপায়ার ভিতরে আমরা কিন্তু ভুলে যাই কোনটা ইন্সপায়ার্ড হয়ে কাজ করা, কোনটা কপি করে কাজ করা। এখানে কিন্তু সেই মাউন্টেন বিল্ডিং এর নাম দেখো, মাউন্টেন ডোয়েলিং রেসিডেন্সিয়াল প্রজেক্ট। আগেরটা ছিল একটা হেবিটেট 67 রেসিডেন্সিয়াল প্রজেক্ট। দুটা জিনিস নিয়ে কিন্তু মানে একই কাজ, মানে মানুষের থাকার জায়গা ডিজাইন করছে কিন্তু আলটিমেটলি, কিন্তু দুটো বিল্ডিং এর অনেক কিছুই মিল আছে, তারপরে হয়তো কিছু মিল নাই, আর হয়তো আদর্শগত জায়গায় অনেক ক্লাইমেট, অনেক সাস্টেনেবল ইস্যু যেখানে অ্যাড হয়েছে, এটা হয়তো আগেরটাতে ছিল না। সুতরাং ইন্সপায়ারেশন কিন্তু অন্য জিনিস। মোটিভেটেড হতে পারি আমি ওনার কাজ দেখে, আবার ওনার কাছে ইন্সপায়ার্ড হতে পারি। আমি এক্সিকিউশনে যাচ্ছি কিভাবে, এটা হচ্ছে হ্যাঁ। তো বিগ আসলে এক্সিকিউশন করে দেখাইছে, একই সাথে সে কিন্তু অনেক কাজ করে নিজে, সে কিন্তু দেখো সেই পাহাড়, সেই পাহাড়ের মতো, সে আগের মতোই উনি যেমন পাহাড় হিসেবে দেখতে চাইছিল প্রজেক্টটাকে। এবং আর্টডেলিতে জাস্ট আর্টডেলি ফ্রন্ট পেজে এই ডেসক্রিপশনগুলো আছে। তবে এটা একটা ঘোষণা দিচ্ছে যে বিগ আসলে বিগ কনস্ট্রাকশন কোম্পানি, ওরা কিন্তু মোশনের কাছ থেকে ইন্সপায়ার্ড। ওরা ইন্সপায়ার্ড হওয়া দোষের কিছু না। যেহেতু তোমাদের অনেক সময় ক্লাসে বলি স্টিল লাইক অ্যান আর্টিস্ট, এই বইটা পড়বা। এখানে খুব ভালোভাবে বলা আছে যে আমরা কিভাবে ইন্সপায়ার্ড হতে পারি, অন্যের কাজকে নিয়ে কিভাবে নতুন কাজ তৈরি করা সম্ভব। আচ্ছা, আর বেশি সময় নিব না। এই হচ্ছে কি আমি একটা জায়গায় আসতে চাচ্ছি, সেটা হচ্ছে কি আমার দার্শনিক কথাবার্তা বলা শেষ, আর এই আমাদের বিরক্তি ঘটাবো না। এখন হচ্ছে একটা টেকনিক্যাল ইস্যু, যেটা ফ্যাক্টস, যেটা আমাদের টাইটেল, সেটা হচ্ছে কিভাবে আমরা আসলে মোটিভেশনটা কাজে লাগাতে পারি। এটা তোমরা খেয়াল করো, তুমি যখন মোটিভেটেড হইলা একটা কাজ দেখে, অথবা কোনো একটা প্রজেক্ট দেখে, কার সাথে কথা বলে, কোনো একটা ডকুমেন্টারি দেখে, কোনো একটা গান শুনে, কোনো একটা মুভি দেখে, মোটিভেশনের প্রথম ধাপ কি হয়? আমি কাজটা করতে চাই, তাই না? অথবা তোমার কালকে একটা প্রজেক্ট সাবমিশন আছে, শুধু তোমার কি হয়, মনে ইচ্ছা থাকে না আমি কাজটা করবো, আমি আই ওয়ান্ট টু ডু দ্য ওয়ার্ক। আচ্ছা, তারপরে কি করবো? পরে নিজেকে এবার ডাউট করো না, আমি পারবো। প্রথমে মোটিভেটেড হলে আমি কাউ লাইনে কাজ করবো, পরে কোশ্চেন থাকে আমি কোনোদিন কাজ করছি নাকি, আমি কি পারবো, আমার তো এই ক্যাপাসিটি আছে, আমি কি ইন্টারেস্ট আছে আদৌ, একটা রিভিউ করা দরকার। নাকি সোজা লাইনে কাজ করবো, স্ট্রেট লাইনে কাজ করবো। আচ্ছা, এবার প্রজেক্ট হাতে বানাবো নাকি স্কেচারে বানাবো, ম্যাক্স ব্যবহার করবো, লুমিয়ার রেন্ডার দেবো না ভিডিও রেন্ডার দেবো, আমি কি পারি আসলে? এই যে মানে ক্যান ডু জায়গায় এসে অনেক কোশ্চেন আসে না। তারপরে কোনো এক সময় ডেডলাইন যখন তোমাকে একেবারে ধাক্কা দেয়, জীবন যখন একেবারে দেয়াল দিক থেকে যে একেবারে দৌড় করে পৌঁছায়, তখন আসলে আমরা কাজটা করি। এটা এই যে প্রসেসের ভিতরে যাও না, এরকম তো আছে এখানে, হাত তুলতে পারো যে এই প্রসেসে তুমি যাও, মানে তুমি যখন কাজ করো প্রথমে কাজটা করতে চাও বলে স্থির করো মাথায়, তারপর
তারপরে কাজটাকে যাচাই মানে তোমার ক্যাপাবিলিটি তুমি আগে জাজ করতে আমি পারি কিনা, তাই না? তারপরে গিয়ে কাজটা করো। কিন্তু এই যে তিনটা ধাপ, এখন এখানে হচ্ছে মজার ঘটনা আছে, এখানে যারা এটাকে অ্যানালাইসিস করছে হিউম্যান ক্যাপাবিলিটি নিয়ে, তারা আসলে দেখছে কি, এই দেখো এই স্টেজে কি ঘটনা ঘটে। যখন তুমি আসলে সিদ্ধান্ত নাও আমি কাজটা করতে চাই, তখন তুমি থিঙ্কিং শুরু করো, কাজটা কেমন হতে পারে, কনসেপ্ট কি হতে পারে। আচ্ছা তাহলে ঠিক আছে, ব্রেনে চাপ পড়ে যাচ্ছে, একটু ফেসবুকে যাই, একটু একটু কারণ আমার মোটিভেশন দরকার, তো তাই না? আমি উদ্দেশ্য একটু মোটিভেশন দরকার। আচ্ছা ঠিক আছে, গান শুনি, গান শুনলে মাইন্ড হালকা হবে। এবার আমি গান শোনা শুরু করলাম। আচ্ছা লালন শুনবো না, থাক আজকে লালন শুনবো না, রবীন্দ্রনাথ শুনি। আচ্ছা রবীন্দ্রনাথ শুনবো না, আমি মেটাল হার্ড মেটাল শুনি। এই যে সিলেকশন চলতেছে না ব্রেনে, ব্রেন চয়েস করতেছে, ব্রেন কিন্তু কন্টিনিউয়াস চয়েস করে। আর ইউটিউব তোমাকে অ্যালগরিদম পুরো ডিজাইন করা, তোমাকে প্রচুর অপশন দিতে থাকে, তুমি অপশনটা চয়েস এই খেলায় মেটে থাকো, তাই না? 2 ঘন্টা পর হঠাৎ করে আবার দেখা গেল হয়তো বা তোমার সম্বন্ধে ফিরে আসলো। আচ্ছা আমি তো একটা গান শুনতে চাইছিলাম, আমি তো 2 ঘন্টা ধরে কি জানি সার্চ করলাম। মুভির ক্ষেত্রে একই রকম ঘটনা ঘটে, ঠিক আছে? মুভি দেখি ইন্সপায়ার্ড হবো, তারপরে কাজে বসে যাবো, 12টার দিকে কাজ শুরু করবো, সারা রাত কাজ করবো, সকালে গিয়ে জমা দিয়ে এসে ঘুম। কমন সাইকোলজি আমাদের। তারপর দেখো রিফ্রেশ হতে চাই। আচ্ছা অনেকক্ষণ ধরে ব্রেনে চিন্তা করলাম, একটু ঘুমাই দিলে মাথা হালকা হয়ে যাবে, এবার কাজ করলে আমার খুব মানে আমি টানা কাজ করতে পারবো, কারণ আমার ফাইট দিতে হবে, এনার্জি দরকার। তাহলে আবার রিফ্রেশ নিতে যাই আমার, রিফ্রেশিং বা ধরো রেস্টিং, লাঞ্চ, তারপর অনেক সময় কার সাথে আড্ডা দিয়ে আসি, আপনাদের শেয়ার যতক্ষণ ধরে যা ভাবলাম, দোস্ত এইটা দিয়ে তো চিন্তা করা যায়, আমরা প্রজেক্টটা এরকমভাবে সারা দিল, এরকমভাবে নাও দিতে পারতো, প্রজেক্ট এরকম দিতে পারতো। এটাকে দুজনে ডিবেট করলাম, 2 ফ্রেন্ড মিলে ক্রিটিসাইজ করলাম, সিস্টেমকে ক্রিটিসাইজ করলাম। আর দূর হাতে হাতে ঝামেলা, এটা তো হয় নাকি, এই প্রজেক্ট এই সময় দেয়, ছোটো প্রজেক্ট দিলে আমরা কত সহজে পাস করে দিতাম, আমাদের অনেক ইনোভেটিভ আইডিয়া নিয়ে কাজ করতে পারতাম। এই যে কনসেপচুয়াল ডিবেট শুরু হয়, আমরা কিন্তু 1 to 2 তে ছিলাম, আমি কাজটা করতে চাই। তারপরে আমাদের এই কাজগুলো বেড়ে শুরু হলো। ইউটিউব আছে, গেমস টেমস, অনেক কিছু থাকতে পারে, লিস্টে অনেক কিছু অ্যাড করতে পারো। আচ্ছা এর পরের ধাপে ঠিক আছে, অনেকক্ষণ পরে মনে হলো না, অনেক চিন্তা হয়ে গেছে। তারপর দেখো মেমোরি সার্চ করা শুরু করি, আমি কি আদৌ এই কাজ করবো, যেটা বলতেছিলাম, আমি কি এই কাজের জন্য ক্যাপাবেল, অথবা আমার জীবন দশা এই টাইপের কাজ কি আমি করছি। ধরো তুমি একটা সাইকেল চালানোর সাথে তুলনা করতে পারো। সাইকেল যেদিন প্রথম তুমি চালাবো বলে সিদ্ধান্ত নিয়েছিলাম, সেদিন চিন্তাগুলো আসছে না, আমি তো কোনোদিন সাইকেল চালাইনি, আমি কি পারবো, মানে ক্যান ডুতে অনেক বেশি ডাউট তৈরি হয় না, আমি আদৌ পারি কিনা, আমি ক্যাপাবেল কিনা, অথবা আমার করা উচিত কিনা, আমার সক্ষমতা আছে কিনা। তারপরে আলটিমেটলি যখন এখানে হয়, তারপরের ধাপে আমরা কাজটা করি। এখন এই যে ফার্স্ট স্টেজের যে কাজটা, এটাকে আমরা কিন্তু বলতে চাচ্ছি সো কল্ড মোটিভেশন জোন। এই জোনটার নাম হচ্ছে মোটিভেশন। আমরা এটা ল্যাকিং এ বুঝতেছি। তোমাদের ভাষ্যমতে সার্ভে আর রিপোর্ট অনুযায়ী তোমরা যারা বলতে পারছো, আমার ধারণা, আমি জানি না সত্য কিনা, আমার ধারণা এই জায়গাটায় যে একটা কাজ শুরু করার আগে প্রচুর মোটিভেশন দরকার হয়, সেই মোটিভেশনের ল্যাকিং এ ভুগতেছি হয়তো বা আমরা। 100% সত্য নাও হতে পারে, কিন্তু অ্যানালাইসিস যেটা বলে মানুষ আসলে এই জায়গাটা সব থেকে বেশি প্রোক্রাস্টিনেট করে, সব থেকে বেশি এই জায়গাটাতে আসলে ওভার থিঙ্ক করে, এবং এই জায়গাটায় মানুষ আসলে আটকে যায়। তারপরে এক পর্যায়ে গিয়ে ডেডলাইনে ধাক্কায় মানুষ হয়তো সামনে আগায়। তাহলে এখানে ঘটনাটা কি করে, অ্যানালাইসিসটা কি দেখো, অ্যানালাইসিস হচ্ছে কি তোমার ভিতরে যে এনার্জি ছিল, সকালবেলা তুমি তো 1 প্লেট ভাত খাইছো, অথবা দুপুরে 1 প্লেট ভাত খাইছো, রাত্রে হয়তো 1 প্লেট ভাত খাইছো। 1 প্লেট ভাত তো 10 প্লেটের ভাতের এনার্জি দিতে পারে না, তোমাকে দিতে পারে। তারপর তোমার ভিতরে এনার্জির লিমিটেশন আছে। তুমি যখন ডেস্কটপের সামনে বসলা, তুমি কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ এনার্জি নিয়ে বসলা। সেই এনার্জি এখানে খেয়াল করো, ইউজড এনার্জি আর রিমেনিং এনার্জির রেশিওটা দেখো। তুমি যদি ওই হিসাবে কাজ করা শুরু করো যে আমি প্রথমে 1 to 2 তে আছি, তার মানে আমি আগে প্রচুর চিন্তা করবো, প্রচুর মোটিভেশন গ্যাদার করবো, প্রচুর সার্চ দিব, প্রচুর ভিডিও দেখবো, প্রচুর ছবি দেখবো, প্রচুর প্রজেক্ট স্টাডি করবো, তারপরে কাজ শুরু করে দিব, খুব মোটিভেটেড হয়ে কাজ শুরু করে দেবো। এটা যখন তুমি ভাবছো, তুমি খেয়াল করতেছো তোমার ব্রেনের সেল ক্ষয় হচ্ছে, তুমি কি চোখ বন্ধ করে এই কাজগুলো করতে পারবা? তোমাকে চোখটা ওপেন রাখতে হচ্ছে না? আমাদের চোখ ওপেন রাখার একটা রেশিও আছে না? তুমি 24 ঘন্টা চোখ তাকাতে পারবা? তোমার এই চোখের রেস্ট আছে না? তারপরে তোমার শ্বসন প্রক্রিয়ায় শরীরের এনার্জি ভাঙতে থাকে,
এবার তোমার 100% যে এনার্জি ছিল 1 to 2 তে অনেকখানি চলে গেল, ক্যান ডুতে আরো বেশি যাবে। এবার কিন্তু আরো এবার সেলফ ডাউটিং শুরু হবে যখন, এনার্জি আরো ভালো যায় ওই ক্ষেত্রে, যে আমার ক্যাপাবিলিটি করছে না, আমি কাজ করিনি, একটু বুঝি না, আমি ডিসিশনে চলে গেলাম, বিরক্তি তৈরি হবে নিজের ভিতরে, এতে কিন্তু এনার্জি লস হয়। আলটিমেটলি যে এনার্জিটুকু বেঁচে থাকে সেটাকে আমরা বলছি রিমেইনিং এনার্জি, আর যেটা দিয়ে আসলে আমরা কাজটা করি। এই জন্য কাজের মানটা না সেই আত্মতা বার হয় না, দিন শেষে আমার হতাশা তৈরি হয় যে আমি যেরকম স্বপ্ন দেখে কাজটা করতে চেয়েছিলাম সেই জায়গাটা আসেনি। তাহলে এর সলিউশন তো আছে নিশ্চয়ই। এই যে কনসেপ্টটা তিনি আলোচনা করছেন নীল পার্সিয়া, উনি একটা বই লিখছে, এটা হচ্ছে হ্যাপিনেস ইকুয়েশন। উনি হচ্ছে হার্ভার্ড গ্রাজুয়েট। হার্ভার্ডে পড়াকালীন সময় উনি দেখেন যে ওনার চারপাশে প্রতিটা মানুষ হতাশ। হ্যাঁ, ওনার একজন প্রফেসর আছে, ওনার রুমে গিয়ে একদিন জিজ্ঞেস করতেছে যে স্যার আপনার কেমন আছেন? ওনার প্রফেসর বলতেছে কি যে আমি হয়তো গল্পটা বলছি তোমাদের সামনে, যে আমি খুবই মন খারাপ আমার। কেন আপনার মন খারাপ কেন? বললো নীল, এই যে পাশের রুম, আমি যখন করিডোরে হেঁটে আসি ওই রুমে অমুক প্রফেসরের রুমে 2টা নোবেল, আমি এখন পর্যন্ত একটা নোবেল আমার ঘরে আসবো না, আমি কিভাবে খুশি থাকি? তখন নীল সব তৈরি হচ্ছে, একজন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের পৃথিবীর শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয়ের প্রফেসর, সে হ্যাপি না, সে ডিপ্রেসড। তাহলে তুমি আমি আসলে আনহ্যাপি হতে অসুবিধা কোথায়? আমাদের ডিপ্রেশনের কোনো দোষ নাই, আমরা তো ডিপ্রেস, তো বাই ডিফল্ট আমরা ডিপ্রেস। আমার হাজির দাঁড়িয়ে পড়ি, আমরা আরো ডিপ্রেস। তো উনি তখন চিন্তা করলো, ভাই বিজনেস করে কোনো লাভ নাই, বড় লোক হয়েও লাভ নাই, মানুষের এই জায়গাটা নিয়ে কাজ করা দরকার। উনি তখন বই লেখা শুরু করলো। প্রথম বই হচ্ছে কি হ্যাপিনেস ইকুয়েশন। হ্যাপিনেস আসলে কি জিনিস এটা যদি জানতে চাও বইটা পড়ো, হ্যাপিনেস ইকুয়েশন নীল পার্সিয়া। উনি হচ্ছে কি এই টেকনোলজিটা আবিষ্কার করছে, মানে এই ফর্মুলাটা উনি এক্সপ্লেন করছে। তখন উনি বললো কি, ঠিক আছে যারা এই সার্কেলের ভিতরে পড়ে গেছো তারা একটা কাজ করো, সেটা হচ্ছে এটাকে রিভার্স করে দাও, জাস্ট রিভার্স করে দাও কাজটা। এবার দেখো তো মিলাতে পারো কিনা, নিজেদের কারো এক্সপেরিয়েন্সের সাথে মেলে কিনা। তারপরে প্রথমে কাজটা করো, কাজটা করতে করতে না তুমি আসলে কাজটা সম্পর্কে তুমি ক্যাপাবল হয়ে উঠবা। যখন কাজ সম্পর্কে তুমি ক্যাপাবল হয়ে উঠবা তখন আসলে তুমি কাজটা করার জন্য তোমার ভিতরে আগ্রহ তৈরি হবে। আগ্রহটা কিন্তু আগে আসাটা একটা রং প্রসেস বলে বলতে যাচ্ছে, এবং এটা একটা লেন্দি প্রসেস, যার কারণে আমরা প্রোক্রাস্টিনেট করি, যার কারণে ওভারথিঙ্ক করি। এই জন্য উনি বলছে যাদের এই সমস্ত সবার ক্ষেত্রে বলতেছে না, যাদের এই ধরনের প্রবলেম আছে তাদেরকে বলছে যে তোমরা আগে কাজটা করো। মানে কালকে আমাকে একটা কনসেপচুয়াল সেকশন ড্রয়িং করতে বলা হয়েছে, আমি পেন্সিলটা হাতে আগে ড্র করা শুরু করি, অ্যাটলিস্ট ড্রয়িং করে নিজেকে অ্যাটাচ করে ফেলি কাজের সাথে। তারপর একটু পরে দেখলাম আমি তো পারি, আমি তো পারি কাজটা। তারপরে কাজটা করে ফেলি। এবার মানে কাজটা যখন করা হয়ে যাবে না, তখন তোমার ভিতরে দেখবা এনার্জি, তখন যেটা ঘটনা ঘটবে, তুমি আলটিমেটলি তোমার এনার্জিটা রিমেইনিং, তোমার ওই রিমেইনিং এনার্জি দিয়ে তুমি কিন্তু আসলে কাজটা করতে পারবা। তো তার মানে তোমার যে সবার আগে যে এনার্জির যে লস হচ্ছিল শুরুর দিকে, চোখটা টায়ার্ড হয়ে গেছিল ইউটিউবে সার্চ দিতে দিতে, ফেসবুকে স্ক্রল করতে করতে তোমার চোখ টায়ার্ড হয়ে গেছে, ব্রেন ইরিটেটেড হয়ে গেছে, তুমি সঠিক গানটা সিলেক্ট করতে পারো নাই, তা নিয়ে বিরক্ত, সঠিক টেস্ট খুঁজে পাও না, এটা নিয়ে ব্রেন মেজাজ গরম। তারপরে তুমি ইনোভেটিভ আইডিয়া আশা করো মাথা থেকে বেরোবে, আসবে কখনো? এটা ডিফিকাল্ট। এই জন্য মোটিভেশন যখন খুঁজতে হয় তার ইমিডিয়েট পরে কাজ করতে নেই, তারপর ঘুমা যেতে হয়। তাহলে ব্রেনে ওটা থেকে গেল, পরে ঘুম থেকে উঠে ফ্রেশ মাথায় কাজটা শুরু করা উচিত। তারপর উনি যেটা বলতে চাচ্ছে আগে কাজটা করো, কাজটা করলেই তোমার কাজ করার সক্ষমতা তৈরি হবে, সক্ষমতায় তোমাকে আসলে মোটিভেট করবে কাজটা করার আগ্রহ তৈরি করার জন্য। এবং এটাকে উনি চমৎকার একটা অ্যানালাইসিস দেখাইছে, এটা লাস্ট অ্যানালাইসিস আর কি। দেখো এখানে শুরু সার্কেলটা খেয়াল করো, এখানে বলতে চাচ্ছি কি যে আগে করো, মানে দুটা বোল্ড করো। তোমার লো মোটিভেশন লেভেল থাকলেও তুমি কাজ করো, তোমার ফুল মোটিভেশন নাই, তুমি কার লাইনে জীবনে কাজ করো না, কি হয়েছে শুরু করে দিই কাজটা। তারপরে করতে গেলে তুমি বুঝতে পারবা তুমি আর পারো কিনা। 2-3 বার ডু মুডটা 2-3 বার করার পর তুমি দেখবা আসলে তুমি কাজটা পারো। তোমার ক্যান ডুটা তখন এই মুডটা অ্যাক্টিভেট হয়ে যাবে, তখন তোমার মোটিভেশন লেভেলটা কিন্তু মডারেট লেভেলে চলে আসবে কাজ করার জন্য। এবং ফাইনালি না তুমি কাজ করার জন্য হাসপাস করবা, কাজ কখন করবো। তুমি যদি উল্টা কাজ করতে থাকো, আগে যদি কাজ করার মোটিভেশন করতে চাও, আদৌ কাজটা পারো কিনা এটা ডাউট করতে থাকো, তারপরে কি কাজ করতে থাকো, প্রচুর এনার্জি লস হবে। আর এনার্জি দিন শেষে একদিন যদি তোমার
5 কেজি মতো এনার্জি নষ্ট হয়, তাহলে প্রতিদিন চিন্তা করে এরকম এনার্জি নষ্ট হতে হতে তুমি ডিপ্রেশন আসবে, এটা স্বাভাবিক, এটা আমরা সবাই করি, এটা আমাদের সবারই সমস্যা। আলবার্ট গ্র্যাজুয়েটেরও সমস্যা, আদর প্রফেসর তারও সমস্যা। সেই সবার স্টাডি করে কিন্তু এটা উনি অ্যানালাইসিস করে দেখছে যে আসলে যদি মোটিভেটেড থাকতে চাই তাহলে আমাদের কাজই আসলে আমাদের মোটিভেটেড রাখতে পারে, মোটিভেশন আসলে মোটিভেটেড রাখতে পারে। এই জন্য কি এই কথাটা আমি আগেও বলছিলাম, নিউটনের সেই প্রথম ল, যে তুমি যদি বাইরের থেকে বল প্রয়োগ না করো, গতিশীল বস্তু সারা জীবন গতিশীল থাকবে আর স্থির বস্তু স্থির থাকবে। মানে তুমি যদি নিজেকে পুশ না করো, তোমার কেউ ঠেলে দিবে না, তোমার তোমার শিক্ষক তোমাকে ঠেলে দিতে পারবে না, তোমার ব্যাটসম্যান ঠেলে দিতে পারবে না, কেউ ঠেলে দিতে পারবে না, আনলেস ইউ পুশ ইয়োরসেলফ। এখানে 3টা লাইন দেখো আরেকটু বলা আছে, সেটা হচ্ছে কি অ্যাকশন আসলে মোটিভেশন তৈরি করে। তুমি অ্যাকশন না নেওয়া পর্যন্ত মোটিভেশন হবে না, যতক্ষণ তুমি প্রসেসটা ইনিশিয়েট না করো ততক্ষণ তো মোটিভেটেড হওয়া যায় না আসলে। এবং তারপরে যে বিং মোটিভেশন, এটা কিন্তু অলসো একটা লেবারিয়াস টাস্ক, এটা আমরা ভুলে যাই। আমরা যখন কাজ করতে বসি শুধু ডেস্কটপে বসেই, মানে ধরো আমার ক্ষেত্রে ধরো যে আমি যখন আসলে এই সার্কেলে পড়ে যাই তখন কি হয়, ডেস্কটপে বসেই আচ্ছা ঠিক আছে কাজ করতে বসবো, তার আগে একটা গান শুনি, অথবা তার আগে কিছু একটা দেখি, হ্যাঁ কোনো একটা ডাউনলোড করা কোনো একটা ওয়েব সিরিজের পার্টিকুলার একটা অংশ দেখলে আমার খুব গায়ে জোর আসবে, তারপর কাজ করি। এভাবে দেখতে বসে আমি কিন্তু আর শেষ করতে পারতেছি না, আরে এটা চেষ্টা করি কীভাবে আমি করি, আমি কিন্তু একটা লুপে পড়ে যাই। এই লুপের একটা নাম আছে, ফিডব্যাক লুপ ফ্রম দ্য হেল। ঠিক আছে, এই লুপটা অন্য একটা রাইটার অন্য কোনো সময় এটা আলোচনা করবো। এই জন্য সার্চিং ফর মোটিভেশন অলসো একটা অ্যাডিকশন। আমরা বলি না এটা ব্রেনের, তুমি যখন মোটিভেটেড থাকতে চাচ্ছ তখন তুমি অ্যাডিক্টেড হয়ে যাচ্ছ, তুমি মোটিভেশন অ্যাডিকশন এটা হয়। এবং এর আলটিমেট রেজাল্ট হচ্ছে কি প্যারালাইসিস অফ অ্যানালাইসিস। এটা দেখছো কিনা তোমাদের ভিতরে আছে কিনা, আছে না? এভিডেন্স পুরো ফ্লোরে ঘোরাফেরা করতেছে না, জড়িতে দেখা যায় না, অ্যানালাইসিসে প্যারালাইসিস করে গেছি আমরা অনেকেই। তো এটা করা যাবে না, বা এই জায়গা থেকে আমাদের বের হয়ে আসতে হবে। শুধু মোটিভেশন যদি খুঁজতে থাকো, তোমার ল্যাক অফ মোটিভেশন আসলে ইম্পর্টেন্ট বিষয় না। বিষয় হচ্ছে কি মোটিভেশন আমি কোনো না কোনোভাবে পাবোই, আমি ওটা ইউজ করতে জানি না হয়তো, অথবা ইউজ করাটা শিখতে পারি না, অথবা ইউজ করার স্কোপ পাচ্ছি না, কোনো একটা জায়গায় একটা প্রবলেম হচ্ছে আমাদের। এরপর আবার সেই কনভারসেশনের পরের অংশটুকু আছে, তাই না তোমাদের ধৈর্য আছে কিনা। এখন এই কনভারসেশনে আমরা যতটুকু করছিলাম তারপরে আরেকটা লেয়ারের এবার মোটিভেশন দেখবো। মোটিভেশন কোথা থেকে আসে? এখন এতক্ষণ দেখলাম মোটিভেশন আসে মানুষের কাজ থেকে, রিলেভেন্ট কাজ, একটা রিলেভেন্ট কাজ থেকে আসলে মোটিভেশন আসতে পারে, যেটা একজন অথবা ওই যে দলের কোচ, ও হয়তো বা অনেককে মোটিভেট করতেছিল তার অন্য দলের খেলার পারফরমেন্স কথা বলে। English have given us the English have given us many things, including rugby. But afternoon tea, that is the greatest. Here we are. Thank you, sir. You have a very difficult job. I do. I have a trading business. Captain of the Springboks. A very difficult job. Well, not compared to yours, Mr. President. Well, no one is trying to tear my head off while I'm doing mine. Yes, sir. Tell me, Francois, what is your philosophy on leadership? How do you inspire your team to do their best? By example. I've always thought to lead by example, sir. Well, that is right. That is exactly right. But how to get them to be better than they think they can be? That is very difficult, I find. Inspiration, perhaps. How do we inspire ourselves to greatness when nothing less will do? How do we inspire everyone around us? I sometimes think it is by using the work of others.
on Robben Island, when things got very bad, I found inspiration in a poem, A poem. a Victorian poem. Just words, but they helped me to stand when all I wanted to do was to lie down. But you didn't come all this way to hear an old man talk about things that make no sense. No, please, Mr. President. It makes complete sense to me. উনি লাস্টে কি বললেন, মানে উনি যখন ওনার এক্সপিরিয়েন্স শেয়ার করতেছে তখন উনি কিন্তু বলে আমি যখন জেলে ছিলাম 30 বছর তখন আমি কিভাবে ইন্সপায়ার্ড হয়েছি বেঁচে থাকার। একটা কবিতা পড়ছিলেন ওনার জেলে যে জেলখানার যে বইগুলো সাপ্লাই দেওয়া হয় সেই বইখানা থেকে একটা ভিক্টোরিয়ান পোয়েম ওনাকে আসলে ইন্সপায়ার করছে। তার মানে রিলেভেন্ট কাজ হয়তো সবসময় নেসেসারি না, এনিথিং তোমাকে মোটিভেট করতে পারে। তা উনি সেই মোটিভেশনের জায়গা থেকে উনি যখন নিজে ওনার এক্সপিরিয়েন্সটা বলতে চাচ্ছে ওনাকে যে আমি আসলে কবিতা থেকে ইন্সপায়ার্ড হয়েছি, কবিতা থেকে আমি আসলে 30 বছর জেলে থাকার পরেও জেলখানা থেকে বের হয়ে এসে আর লাইফের 30 বছর নাই তার। আমাদের অনেক আমরা সবাই অনেক সচেতন, কিন্তু ম্যান্ডেলার লাইফের 30 বছর জেলখানায় কাটছে। 30 বছর জেলখানা থেকে বের হয়ে এসে সে কিন্তু ইলেক্টেড হয়েছে একজন দেশের একজন প্রশাসক হিসেবে। তার মানে ওনার সেই একটা কবিতা ওনাকে ইন্সপায়ার করছে। তা উনি একটা পর্যায়ে গিয়ে যে এখানে যে আর কি যে দলের যে লিডার তাকে ইন্সপায়ার করছেন যে কিভাবে মোটিভেট রাখা যায় তোমার দলকে। তুমি যখন ডিমোটিভেটেড ফিল করবা তখন তুমি But you didn't come all this way to hear an old man talk. Don't forget, we got cameras on us at all times. What a bloody joke. তখন বললো তোমরা তাদের কাছে ভিড়ো, তোমরা তাদের কাছে ভিড়ে যাও, তুমি অনেকের কাছে ইন্সপায়ারেশন, তাদের কাছে ভিড়ে যাও, তোমার ইন্সপায়ারেশন রিগেইন করবে। Who here knows the rules of rugby? Me. What is it? You hit another player when the ref is not looking. No. The first rule of rugby is you can only pass the ball backwards or sideways. All right? Shall we practice that? Yes. Yeah. All right. Form a line. Let's go, boys. Like this. I'm here. Now I'm running like this. I'm there. Now you run. There you go. Two. And then catch it. Okay? So I want you in groups of 3, okay? Right, 1, 2, 3. মোটো যে আমরা একটা টিম, একটা কান্ট্রি, একটা টিম
নেলসন ম্যান্ডেলা কিন্তু ওদেরকে মোটিভেট করতে সমর্থ হয় এবং তোমরা মুভির লাস্ট থেকে দেখতে পাবো কি ঘটে আসলে। এটা আমি ইয়ে করতে চাই না আসলে, রিভিল করতে চাই না। যদি ইন্টারেস্ট থাকে ইন্টারেস্ট দেখে ফেলতে পারো এক সময়। এখানে যেটা মেসেজ যেটা ছিল, মেসেজটা হচ্ছে গিয়ে উনি যে কবিতা থেকে আসলে ইন্সপায়ার্ড হয়েছিলেন, তো কবিতাটা আমি যে বাংলায় করলে এরকম দাঁড়ায়, লাস্টের লাইন যেটা আমরা সব থেকে যেটা রিলেট করে যে আই এম দ্য মাস্টার অফ মাই ফেট অ্যান্ড আই এম দ্য ক্যাপ্টেন অফ মাই সোল। যেটা আসলে ওনাকে জেলখানার ওই দুর্দশা ওই জীবনটা থেকে ওনাকে আসলে সবসময় বেঁচে থাকার জন্য আসলে ইন্সপায়ার করছে এবং লাইফে কিছু করার জন্য সবসময় তাগিদা দিচ্ছে। এবং উনি সবসময় বলছে যে সুযোগের আঘাতে আমার মাথা রক্তাক্ত হলো, মাথা কখনো নড়ব না। এটা একটা কবিতা আসলে কিভাবে একটা মানুষকে মোটিভেট করে রাখতে পারে, এবং এটাকে আমরা বলছি আসলে ইন্টারনাল মোটিভেশন। আর এইমাত্র ইউটিউব থেকে একটা গান শুনে যে ব্রেনটা স্টিমুলেটেড হলো, এটা হচ্ছে কি এক্সটার্নাল মোটিভেশন। এক্সটার্নাল মোটিভেশন খুব অল্প সময়ের জন্য কাজ করে, ইন্টারনাল মোটিভেশন ওই গ্রিক আর্কিটেক্টের মতো অনেক দিন পরে গিয়েও ইমপ্যাক্ট ফেলে। সুতরাং আমরা যদি অনেক বেশি এক্সটার্নাল মোটিভেশনের জন্য আসলে আওতাস করতে থাকি, এক্সটার্নাল মোটিভেশনের সার্চ করতে গিয়ে যদি অনেক বেশি আসলে সময় দিয়ে ফেলি, ব্রেনটাকে টায়ার্ড করে ফেলি, তাহলে কিন্তু আলটিমেটলি আমি আমার ডু যে জায়গাটা, আমার অ্যাকশন যে জায়গাটা, সেই জায়গাটা আসলে প্রোক্রাস্টিনেট করে ফেলবো। এখানে হচ্ছে লাস্ট লাইন হচ্ছে মোটিভেশন নিয়ে, সেটা হচ্ছে কি যখন ডিমোটিভেটেড ফিল করবা, ল্যাক অফ মোটিভেশন ফিল করবা, তখন একবার অন্তত ভেবে নিও যে তুমি অনেকের কাছে ওই ইন্সপিরেশন। আজ তার কাছে অনেক ছেলেপেলে চান্স পায়, তোমার পাশে তোমার রিলেটিভের হতে দেখো অনেকে বিশ্ববিদ্যালয়ে পড়ার সৌভাগ্য হয়নি তাদের, অনেকে ছবি আঁকতে পারে না, অনেকে ড্র করতে পারে না, অনেকের একটা ল্যাপটপ নাই, অনেকের এরকম আনলিমিটেড ওয়াইফাই ইন্টারনেট নাই, অনেক কিছুই অনেকের নাই। সুতরাং তুমি যখন দেখবা যে আমার অনেক কিছু আছে এবং যখন দেখবা যে আমি তারপর আমি ডিমোটিভেটেড, তাহলে আমার পরামর্শ হচ্ছে একবার তাদের কাছে ফিরে যাও। এই দলকে যেমন পাঠাইছিল, তুমি গ্রামের রাগবি যারা প্র্যাকটিস করে তাদেরকে দিয়ে শেখাও, তখন দেখবা তুমি ফিল করবা তুমি আসলে তাদের কাছে হিরো। সুতরাং আলাদা অন্য কোথাও মোটিভেশন খোঁজার দরকার নাই। এবং তোমাদের সিনিয়ররাই কাজ করছে, কিন্তু আমরা স্কুল পেইন্ট করছি না, স্কুলে গিয়ে বাচ্চাকে ড্রয়িং করে শেখাইছো না, সুযোগ থাকলে এগুলো করে আসো। এই যে এক্সটার্নাল আমরা যে সময়টাই আমরা যে অ্যাকশন টাইম এক্সিডেন্টাল টাইম যেটা পাচ্ছি আমরা 10 মাস পাচ্ছি একটা টার্ম কন্টিনিউ করার জন্য, 10 মাসে কি 2 ঘন্টা 10 ঘন্টা বের করা যাবে না? কোনো একটা স্কুলে গিয়ে, কোনো একটা কমিউনিটিতে গিয়ে, কোনো একটা বাচ্চাদের একদিন ছবি আঁকা শেখাই, একদিন ওদের কোনো একটা কিছু শেখাই, একটু মডেল মেকিং শিখে আসি, দেখো না তোমার ভিতরে কোনো পরিবর্তন আসে কিনা, মোটিভেশনটা আসে কিনা। যাই হোক, লাস্ট টপিক খুব দ্রুত শেষ করবো। আমি বুঝতে পারছি এখন এটা আমাদের কনসেন্ট্রেশন স্প্যান এত কমে গেছে যে আমরা আসলে দীর্ঘক্ষণ ধরে চলাফল, ধরো একটা ভিডিও চলতেছে, আমি একটা ধরো স্ক্রিনে কথা বলতেছি, একটা লং টার্ম ভিডিও, এটা যদি একটা 59 সেকেন্ডের টিকটক ভিডিও হইতো অনেক এনজয় করতাম, কারণ আমরা শর্ট স্প্যানে আসলে মানে ডিরেকশন নিতে অভ্যস্ত। এই জন্য আমি বেশি তোমাদের ধৈর্য কিছু ঘটাবো না। এবার ডিরেকশনে যদি কথা বলি, একটা ছবি দেখাবো, ওটা যদি দেখো তোমরা যদি বুঝতে পারো কিনা। এবার আমি মাঝখানে কাজে যাবো, দেখাইছি এই ছবিটা বলে দেয় ডিরেকশন আসলে কি জিনিস। ঠিক আছে, গলা পানিতে দাঁড়ায় থাকে একটা জিরাফ বলতেই পারে যে আরে গভীরতা নাই, আরে কোনো বিষয় না, তো চলে আয়। মানে আমেরিকা থেকে কাউকে ফোন দিল, আরে চলে আয়, লাইফ ঠিক কিনা। কিন্তু আদৌ তোমার জন্য ওই জায়গাটা সুইটেবল কিনা সে জানে কিনা, একটা কোশ্চেন আছে না? আদৌ তুমি ক্যাপাবল কিনা, ওইখানে যে চ্যালেঞ্জগুলো আসতে যাচ্ছে সেটা সামলানোর মতো ক্যাপাবিলিটি আছে কিনা তোমার, পার্টিকুলার তোমার কোনো লিমিটেশন আছে কিনা, নাকি সে জানে যে তোমাকে এই পরামর্শ দিচ্ছে, যে তোমাকে ইনভাইটেশন জানাচ্ছে অথবা যে তোমাকে ডিরেকশন দিচ্ছে, সে কি আদৌ জানে তোমার লিমিটেশন, তোমার স্টুডেন্ট জানে? হয়তো বা জানে। তো এখানে লার্নিং হচ্ছে কি, তিনটা লাইন দেখো, যখন তুমি কোনো এরকম অ্যাডভাইস পাবা, কোনো ডিরেকশন পাবা, অবশ্যই ফিল্টার করে নিও নিজের মাথা দিয়ে, নিজের জ্ঞান বুদ্ধিতে বিচার করে নিও তোমাকে যে সাজেশন দিচ্ছে, ডিরেকশন দিচ্ছে, সেটা আসলে তোমার জন্য কতটুকু কাজের। রাইট পার্সনের কাছ থেকে মোটিভেশন দেওয়ার চেষ্টা করো, তাই না? এবং তার
যে তোমার স্ট্রেংথ এবং লিমিটেশন দুটোই জানে, যে তোমার সক্ষমতাও জানে এবং তোমার লিমিটেশনও জানে, তার কাছ থেকে মোটিভেশন নিও। এবার আরেকটা লাস্ট পয়েন্ট, সেটা হচ্ছে গিয়ে আচ্ছা তাহলে আমি ডিরেকশন নেওয়ার জন্য কি করতে পারি, আমার অ্যাকশনটা কি হওয়া উচিত? এখানে আমি বলবো যে পাওয়ার অফ সোশ্যাল মিডিয়া। আমরা সোশ্যাল মিডিয়াকে অনেক ক্রিটিসাইজ করি। আমি জাস্ট একটা গল্প বলবো, মানে একটা ছোট এভিডেন্স বলবো, যেটা কিনা যার কারণে আমার মনে হয় সোশ্যাল মিডিয়ার একটা ভয়ঙ্কর পাওয়ার আছে। সেটা হচ্ছে কি, ধরো আমি যখন 2016 সালে যখন থিসিস করি, তখন এরকম একটা র্যান্ডম একটা পেজে আমি মেসেজ পাঠাচ্ছিলাম, কিছু বুঝেও না বুঝেও, যে ভাই আমি আপনাদের পেজে কিছু কাজ দেখছি, এই কাজগুলো ভালো লাগছে আমার, আমি এই ধরনের কাজ নিয়ে থিসিস করতে চাচ্ছি, আপনি কি আমাকে হেল্প করতে পারেন? কিছুদিন পর একটা ইমেল ব্যাক আসলো, উনি আমাকে কিছু লিখলেন, আমার পড়ার দরকার নেই কি লেখা ছিল, উনি আমাকে আসলে হেল্প করার প্রতিশ্রুতি দিলেন। তারপরে মেইল দেখো উনি আসলে বললো যে আমি আসলে ইংল্যান্ডে থাকি, এবং এই পেজটা আমি যখন খুলছিলাম তখন অনেক আগে দিনাজপুরে আমরা অবদানের ওখানে যে সেফে যে কাজটা করি, সেফের যে ফাউন্ডার বা যিনি আসলে মেইল অর্গানাইজার ছিলেন, তো উনি আসলে বললো যে ঠিক আছে তুমি এটা নিয়ে আগ্রহ, তার আগ্রহ আছে, তাহলে তুমি এই দুজন মানুষের সাথে যোগাযোগ করো। তখন উনি আমাকে দুটো কন্ট্যাক্ট নাম্বার দিলেন, এবং সেই দুটো কন্ট্যাক্ট নাম্বার দেখো আজকে আমি হাজিতারাসে আছি অনেকখানি সেই দুটো কন্ট্যাক্ট নাম্বারের জন্য। সেই তখন থেকে দিনাজপুরের সাথে কানেকশন, দিনাজপুর হয়ে কাজ, মাটি নিয়ে কাজ, থিসিস, মাস্টার্স, ওই যে তাহলে এই যে নকটা কিন্তু আমাকেই করতে হয়েছিল, এই ডিরেকশনের খোঁজটা আমাকে ইনিশিয়েটিভ নিতে হয়েছিল। আরেকটা জায়গা দেখাই, আরেকজন আর্কিটেক্ট সাইফুল হক, তিনি একজন আর্কিটেক্ট। আচ্ছা তখন আমরা 2016 সালে, তখন আমি তো আর্কিটেকচার স্টুডেন্ট, আমি তখন একটা আর্কিটেক্টকে ফর্মালি তাকে নক করতেছি, এটা একটা ব্যাধ হিসেবে দেখা যায় না স্বাভাবিকভাবে, যেমন কি চিন্তা করে সবাই দিবেন না আমাকে, এখন আধার অ্যাওয়ার্ড পেয়ে গেছে অনেক নাম করা আর্কিটেক্ট। আমি এত কিছু চিন্তা না করে ওনাকে মেইল লিখলাম যে স্যার আমি এরকম অমুক, আমি আসলে আপনার এই প্রজেক্ট আমি স্টাডি করছি, আমি আপনার একটা কেস স্টাডি করছি, সেকেন্ড ইয়ারে থাকতে আপনার ডিজাইন করা বাস্তু শিক্ষা করতে গেছিলাম, আমাকে এই বিষয় আমার খুব ভালো লাগছিল, তা আমি আসলে এখন থিসিস করতে চাচ্ছি, মাস্টার্স করতে চাচ্ছি এই বিষয় নিয়ে, তা আপনি যদি কিছু গাইডলাইন দিতেন। উনি তখন আমাকে কিন্তু পরিচয় করে দিলেন হাসিবুল কবিরের সাথে, এর নাম হচ্ছে কানেকশন। আর এটা এই ইনিশিয়েটিভটা কি তুমি না নিলে তুমি কে নিবে বলো এই ইনিশিয়েটিভ? আর তার জন্য সোশ্যাল মিডিয়া থেকে ভালো প্ল্যাটফর্ম আর কি আছে এখন? তখন আমি যদি মনে করি হাজিতারাসে আমি বাংলাদেশের নর্থ ওয়েস্ট কর্নার সব থেকে নেগেটিভ গ্রিডে বসে রয়েছি, এখানে বসে আমি সব সুযোগ থেকে আমি বঞ্চিত, আমি ঢাকার সাথে কানেকশন নাই, আমার কানেকশন নাই, সব দিক দিয়ে শুধু নেগেটিভিটি, তাহলে তো আমি নিজেকে বোকা বলবো ছাড়া কি করবো? তোমার হাতে ইন্টারনেট আছে, অ্যাক্সেসিবিলিটি তোমার ওপেন, তুমি জাস্ট রাইট জায়গায় নকটা করো, বলে কি হতে পারে? জাস্ট উদাহরণ আমি এরকম একটা টিম পেয়ে গেলাম, তখন আজ জানি সেরকম একটা টিম পেয়ে গেলাম আমার থিসিসে কাজ করার জন্য, এটা জাস্ট পার্সোনাল এক্সপিরিয়েন্স শেয়ার করতে সব করবো। এই টিম ডেডিকেটেডলি আমাকে হেল্প করলো, তখন খুলনা থেকে একজনও আসেনি, আমি একা, আর এই পুরো আজ জানিসের টিম, ওরা অনেক সময় পার করছে পুরো সাইটে গিয়ে কাজ করা, মানে যখন ডিরেকশনটা যখন আসলে পেয়ে যায়, কখনো হার্টের সাথে যখন ডিরেকশনটা আসলে কানেক্ট হয়, এখন দেখো তখন একটা সুযোগ তৈরি হতে পারে যে সব থেকে লাভ ডন, ধরো নিজের মাকে আমার নিজের থিসিস বোঝানোর সুযোগ পাচ্ছি যে মায়ের জন্ম মাটির ঘরে, আমার জন্ম মাটির ঘরে, তাহলে আমি সেই মাটি নিয়ে একটা কাজ করতেছি এবং মাকে ডেকে এনে সেটা বোঝাচ্ছে, মা মনোযোগ দিয়ে শুনতেছে, এটা একটা আনন্দের অভিজ্ঞতা। এবং আমি বলবো এই অভিজ্ঞতা কিন্তু এমনি তৈরি হয়, এটা জাস্ট খুঁজে বের করতে হয়েছে, কানেক্ট করতে হয়েছে, ইফোর্ট দিতে হয়েছে নিজেকে, অন্য কেউ এখানে কিন্তু ইফোর্ট দেয়নি। সাইফুল হক আমাকে এসএমএস পাঠায়নি, অপু রায়রাও আমাকে ফোন করে বলিনি আমি মাটি নিয়ে কাজ করে আপনি আসেন দিনাজপুর থেকে খুলনায়, আমাকে আসতে হয়েছে। সুতরাং ডেস্টিনেশন বা ডিরেকশন আসলে তোমাকে কেউ দেখাতে পারবে না, তোমাকে একটা খুঁজে বার করতে হবে। দেখো যাদের বই পড়ে আমরা অভ্যস্ত, তারা এসে আমার প্রজেক্টের রিভিউ শুনতেছে, এটা আমার জন্য সৌভাগ্য, আমি লাকি এটা বলবো, আমি যে হয়তো ডিরেকশনটা পাইছিলাম বলে। এই জন্য এখানে লাস্ট আমি টুল বলবো, আমি বলছিলাম তোমাদের দুটা টুলস বলবো আজকে, একটা হচ্ছে গিয়ে আমি বলছি যে তোমার ডু ক্যান ডু, আরেকটা হচ্ছে গিয়ে ওয়ান্ট টু ডু। এই একটা টুলস বললাম, এগুলো তোমরা অ্যাপ্লাই করতে পারো, আর যদি রিসার্চ না হয় বা যদি ডাউট থাকে তোমরা বইটা কিনে পড়লে আরো ইনফরমেশন পাবো কিভাবে মোটিভেশনটা কাজে লাগাতে পারি, জাস্ট রিভার্স সাইকেলে কাজ করলে।
আরেকটা হচ্ছে আজ এই টেকনিকটা অ্যাপ্লাই করা, যারা ডিরেকশন খুঁজতে যাচ্ছ, যারা জীবনে ডিরেকশন লেস ফিল করতেছো, যারা এই যে আমাদের বাই চার্টের মেজরিটি অংশ যারা ভোট দিছো, তাদের জন্য এই আজ এই একটা অভ্যাস করো। প্রথমে অ্যাকসেপ্ট করো যে তোমার লিমিটেশন আছে, এটা অ্যাকসেপ্ট করে নাও যে আমি জানি না, আসলে আমি এই বিষয়ে জানি না, আমার এই দক্ষতা নাই, আমার এই জ্ঞান নাই, অনেক কিছু আমার নাই, এটাকে বিশ্বাস করো এবং অ্যাকসেপ্ট করো। তারপর হচ্ছে কি সার্চ করা শুরু করো রাইট পার্সন অথবা রাইট রিসোর্স। আমি যেটা সম্পর্কে আমার ল্যাকিং আছে, যেটা সম্পর্কে আমার ঘাটতি আছে, যেটা উইক বা আমার, তাহলে এটা আমাকে হেল্প করতে পারে, আমার রাইট রিসোর্সটাকে এটাকে সার্চ করা শুরু করতে হবে। আর তারপরে ধাপ হচ্ছে গিয়ে নক দ্য ডোর, এটা তোমাকেই করতে হবে। সুযোগ তোমাকে সবসময় যে তোমার দরজার সুযোগ পড়ানোর হয়ে এই চিন্তা বাদ দিতে হবে। এটা হয়তো তোমার লাখে একটা হতে পারে, সুযোগের দরজায় তোমাকে কড়া নাড়তে হবে। তুমি যা করতে চাও না কেন, এখানে তুমি সুযোগের দরজায় কড়া নাড়ো। এই জন্য আজ এটা মনে রাখার জন্য আর কি 3 ভাগে ভাগ করে লেখা। আর যদি দেখো এত কিছু করার পর তুমি যে কাজটা করতে চাচ্ছিলে তোমার মনের মতো হয়নি, বা তোমার জীবনে ফেলিয়ার আসছে, তাহলে বলবো ফেলিয়ারটাকে সেলিব্রেট করো। ফেলিয়ারকে সেলিব্রেট করতে শেখো। যখন তুমি দেখবা 100% ইফোর্ট দিচ্ছ, তোমার ইফোর্টে কোনো ঘাটতি নাই, তুমি ট্রু আছো তোমার ইফোর্টে, অথচ ফেলিয়ার আসছে, তবে এটাকে ইনোভেটিভলি সেলিব্রেট করো। যেভাবে মানুষ সেলিব্রেট করো, এটাকে প্রিজার্ভ করো। আমরা বসে আছে সামনে, আমাদের প্রচুর এরকম এক্সপেরিয়েন্স আছে। একটা ছবি দেখালাম, এরকম সার্চ দিলে ল্যাপটপ সার্চ দিলে আরো অসংখ্য ছবি বের হবে, যেখানে আমরা কিভাবে আমরা আসলে আমাদের ফেলিয়ারকে সেলিব্রেট করতাম। এটা একটা ছবি দেখালাম, অনেকগুলো গরুর মাঝখানে একটা গরু হেঁটে যাচ্ছে, তার হাতে একটা মডেল আছে, দেখা যাচ্ছে কিনা। এটা ফার্স্ট ইয়ারের ভলিউম ইনসাইড ভলিউম একটা মডেল, যেটা সব থেকে লোয়েস্ট গ্রেড পাওয়ার একটা মডেল, এবং যেটা নিয়ে পজিটিভ কমেন্ট আসছে, এবং সেটাকে আমরা প্রিজার্ভ করছি মেমোরি। আজকে দেখো 10-15 বছর 10-12 বছর পর তোমাদের সামনে দেখাচ্ছি। এটা সেলিব্রেশন অফ ফেলিয়ার। আর ওই যে রেজাল্টটা হচ্ছে ইমপারফেকশন ইজ বিউটি। ঠিক আছে, আমরা প্রতিটা মানুষই আমরা ইমপারফেক্ট, এই কারণে আমরা সুন্দর। ধন্যবাদ।